অনুমোদনহীন স্কুলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত, নজরদারির আহ্বান। শিলিগুড়িতে সরকারি অনুমোদন ছাড়াই বহু বেসরকারি স্কুল গজিয়ে উঠছে। সেফ কোচিং সেন্টারের মতো পরিচালিত এই স্কুলগুলো সরকারি স্কুলের উপর বিরূপ প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায়। তার মতে, সরকারি স্কুলে প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে এবং তাদের জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট পরিশ্রম করছেন। শিক্ষার মান উন্নয়নে সরকার নানা প্রকল্প নিচ্ছে, যেমন আনন্দ পরিসর, সৃজনশীল প্রতিযোগিতা, সবুজ সাথী, কন্যাশ্রী ইত্যাদি। ফলে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। পাশাপাশি আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিলিগুড়িতে সরকারি অনুমোদন ছাড়াই একের পর এক বেসরকারি স্কুল গড়ে উঠছে। অনুমোদন বা স্বীকৃতি ছাড়া চালু হওয়া এই স্কুলগুলো আসলে কোচিং সেন্টারের মতোই, যা সরকারি স্কুলগুলোকেও ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে শিলিগুড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায় জানান, বাংলা মাধ্যমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন অধিকাংশ শিক্ষার্থী পরিবারের প্রথম প্রজন্মের। তাদের পড়াশোনার দায়িত্বে থাকা সরকারি শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট যোগ্যতা এবং নিষ্ঠা রয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। প্রতি মাসে আনন্দ পরিসর কর্মসূচির মাধ্যমে ছেলেমেয়েদের আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন ভিডিও রেকর্ড করে আপলোড করা হচ্ছে। আবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করছে। পাশাপাশি সবুজ সাথী, কন্যাশ্রী সহ নানা প্রকল্পে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এবং বিদ্যালয়ে আসার প্রবণতা বিশেষত মেয়েদের মধ্যে অনেক বেড়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে ঋত্বিক নাট্য সংস্থার আন্তঃবিদ্যালয় ও আন্তঃ কলেজ নাটক প্রতিযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অরিন্দম রায়ের মতে, নাট্য চর্চার মাধ্যমে ছেলেমেয়েরা আরও বিকশিত হবে। উল্লেখযোগ্যভাবে কাজের চাপে টেনশন ভুলে অবসরে অরিন্দমবাবু নিজেও সঙ্গীত ও আবৃত্তি চর্চায় মেতে ওঠেন। আপনি শিক্ষা প্রশাসনের একটা পদাধিকারী হিসেবে রয়েছেন। এই যে নতুন প্রজন্ম, শৈশবের যে প্রাইমারি স্কুলগুলো, তাদের মধ্যে পড়ার পাশাপাশি এই যে আপনি সঙ্গীত চর্চা করছেন, আবৃত্তি, সৃজনশীলতা ছড়িয়ে দিতে আপনাদের কোনো উদ্যোগ একটু যদি বলেন। সরকার থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি মাসে একটি করে শনিবার আনন্দ পরিসর বলে একটি অনুষ্ঠান হয় প্রতিটি বিদ্যালয়ে। সেই অনুষ্ঠানে আমাদের বাচ্চারা যে যেটুকু দক্ষতা আছে, কেউ হয়তো আবৃত্তি করে, কেউ গান করে, কেউ নাচ করে, এবং সেগুলো ভিডিও রেকর্ডিং হয় এবং সেগুলোকে অনলাইনে ভিডিও রেকর্ড করে আবার আমাদের এখন যে সিস্টেম, সেই সিস্টেমে আপলোড করতে হয়। সেগুলো সবটাই লাইভ কলকাতায় আমরা পাঠাই। এটা নতুনভাবে করা হয়েছে। এতে সর্বশিক্ষা মানে সমগ্র শিক্ষা অভিযান, সর্বশিক্ষা মিশন এখানে সহযোগিতা করছেন আমাদের রাজ্য সরকারকে। আর এছাড়াও কিছুটা আমাদের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে এই শিক্ষক দিবসের আগে প্রতিটি মহকুমাতে মানে প্রতিটি ব্লকের বাচ্চাদেরকে অঙ্কন প্রতিযোগিতা হয় এবং রচনা প্রতিযোগিতা, কিছু লিখতে হবে আর কি। এই বাচ্চাদেরকে এইভাবে স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলো করা হচ্ছে। এছাড়াও আমাদের সরকারি সেটআপে যে বাচ্চারা আছে তাদেরকে আমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে বিভিন্ন বিদ্যালয়ে আমরা দেখেছি যে তাদের চেষ্টা করা হয়, তাদেরকে শিক্ষকরাই চেষ্টা করেন তাদেরকে যতটা সম্ভব এইসব কাজের মধ্যে এনগেজ করানোর জন্য। আর 1 থেকে 5ই সেপ্টেম্বর শিলিগুড়িতে একটা আমরা গর্ব করে বলতে পারি, পশ্চিমবঙ্গের মধ্যে এখন তো শিলিগুড়িতেই ঋত্বিক নাট্য সংস্থা আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা করে এবং আন্তঃ কলেজ, সেটি দীনবন্ধু মঞ্চে হয় প্রতি বছরই 1 থেকে 5ই সেপ্টেম্বর। 1 থেকে 4 অবধি এই কম্পিটিশন গুলো হয়, 5 তারিখে পুরস্কার বিতরণ হয় শিক্ষক দিবসের দিন। আমি এটার সাথেও যুক্ত আছি, এই প্রোগ্রামটার সাথেও আমি যুক্ত আছি এবং এটিতে আমরা দেখেছি যে বিদ্যালয়ের শিশুদের ক্ষেত্রে যে নাট্যচর্চার ক্ষেত্রে যে একটা তাদের মুন্সিয়ানা আমরা সেখানে প্রত্যক্ষ করি এবং খুব ভালোভাবে মানে প্রতিযোগিতাটা এমন পর্যায়ে চলে যায় যে প্রতিটি বাচ্চা উৎসাহিত হয়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উৎসাহিত হন এবং আমাদের যারা দর্শক থাকেন দীনবন্ধু মঞ্চের ভাষা প্রেক্ষাগৃহ পর্যন্ত উদ্বোধিত হয় এবং সেখানে বিচারকদেরকে নিয়েও সমস্যা ওঠে। সেজন্য এবছর বিচারক শিলিগুড়ির কেউ থাকছেন না, বহরমপুর, বালুরঘাট এবং কুচবিহার থেকে বিচারক বাইরে থেকে আসছেন। আর বিচারকের বিচার প্রক্রিয়া নিয়ে পর্যন্ত শিক্ষকদের মধ্যে মন কষাকষি হয়। সেই জন্য এবছর সংস্থা থেকে সেই
ব্যবস্থা নেওয়া হয়েছে। এটিও একটি ভালো উদ্যোগ শিলিগুড়ির ক্ষেত্রে, যে নাটক তো সব রকম বিষয়কে একসাথে করে, গান, কবিতা, যা কিছু ফিজিক্যাল মুভমেন্ট সবটাকে নাটক এক জায়গায় বেঁধে রাখে। আর নাটকের মধ্যে যে কথাগুলো বলে সে তো সমাজেরই কথা। তাতে আমাদের যে সমস্ত মানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই নাটকে অংশগ্রহণ করছে তারা অনেকটা শিখে যাচ্ছে, এবং যেই কাজগুলো শিখছে একবার যদি সংস্কৃতি চর্চার মধ্যে সে চলে আসে, ভবিষ্যতে সে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এটা তো আমরা জানি। এইটুকু এই কাজগুলো আমাদের এখানে কিন্তু শিলিগুড়িতে আলাদাভাবে হয়। আর যেভাবে এই যে ইংরেজি মাধ্যমে রমরমা বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি স্কুলগুলোকে আরো যাতে মানুষ, অভিভাবকরা বাচ্চাদেরকে পাঠায়, তার জন্য কোনো বিশেষ মানে কর্মসূচি আপনাদের? এখন দেখুন, কর্মসূচির ক্ষেত্রে একটা কি হয়েছে, সরকারি মাধ্যমের বিদ্যালয় যেগুলো আছে এখানে আমরা যদি খোলাখুলি যেহেতু আলোচনাটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু সম্পদ সব আছে। আমি যখন পড়াশোনা করেছি সরকারি বিদ্যালয়ে, আপনিও সরকারি বিদ্যালয়ে পড়েছেন, কিন্তু সরকারি বিদ্যালয়ে যে এখন যে ট্রেন্ডটা হচ্ছে, এখন অভিভাবকদের মধ্যে একটা ধারণা এসেছে সরকারি বিদ্যালয়ে পড়ালে আমার ছেলের কিছু হবে না। কিন্তু আমি ইংরেজি মাধ্যমের কথা ছেড়ে দিচ্ছি, ইংরেজি মাধ্যমটা আলাদা, বাংলা মাধ্যমের কথাগুলো বলছি, যে সরকারি বিদ্যালয় থেকে পাশ করেও কিন্তু এখন অনেক ভালো ভালো জায়গায় ভালো পদে, যেই সব পদের জন্য ইংরেজি একদম খুবই আবশ্যিক বলা এবং লেখা, সেসব জায়গাতে কিন্তু অনেকেই আছে। কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। যদি আপনি একটু পেছন দিকে যান, আমাদের রাজ্য সরকার 1981 সালের পর থেকে একটা নীতি প্রণয়ন করেছিলেন, অশোক মিত্র কমিশন, যে প্রাথমিকে ইংরেজি শিক্ষাটাকে উঠিয়ে দেওয়া হলো। এরপরে কি হলো, এক শ্রেণীর মানুষের মধ্যে ধারণা হলো যে ক্লাস 6 থেকে ইংরেজি শিখবে, তাহলে আমার সন্তান সন্ততি ইংরেজি শিখতে পারবে না, এবং এই ধারণার বশবর্তী হয়ে ইংরেজি মিডিয়াম বেসরকারি বিদ্যালয়গুলো রমরমা বাড়লো। সরকারি বিদ্যালয় থেকে আস্তে আস্তে আমাদের যারা শিক্ষিত অভিভাবক আস্তে আস্তে মুখটা ঘুরিয়ে নিলেন। পরবর্তীতে সরকার কিন্তু সেই সরকারই আবার ইংরেজিটাকে ফিরিয়ে আনলেন। এই একটা জায়গায় কিন্তু আমরা পিছিয়ে পড়েছিলাম। আরেকটা হচ্ছে কম্পিউটার শিক্ষা। জাতীয় যে শিক্ষানীতি রাজীব গান্ধী যেটা প্রণয়ন করেছিলেন, ন্যাশনাল এডুকেশন পলিসি, তৎকালীন সরকার কম্পিউটার শিক্ষাটাকে গ্রহণ করলেন না। ওনারা বললেন কম্পিউটার শিক্ষা যদি আমি স্কুল স্তরে গ্রহণ করি তাহলে আমার এখানে বেরোজগারি বাড়বে, বেকারত্ব বাড়বে। কিন্তু আমরা দেখলাম সমস্ত রাজ্য কিন্তু তখন নিল, এবং একই মতাদর্শ দ্বারা পরিচালিত কেরল সরকার, তারা কিন্তু সেটা গ্রহণ করে আজকে কেরলের শিক্ষার মান যথেষ্ট উন্নত, এবং 100% স্বাক্ষর আমাদের পশ্চিমবঙ্গের থেকে কেরলের কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেকটা উন্নত। সেটা কিন্তু এই অপারেশন ব্ল্যাকবোর্ড এবং তার সাথে ন্যাশনাল এডুকেশন পলিসিটা তারা গ্রহণ করার জন্য। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে আমাদের এই দুটো জায়গাতে আমরা কম্পিউটার শিক্ষা নিলাম না, আমরা ইংরেজিটাকে উঠিয়ে দিলাম। তা এখন আমাদের একটা অসম প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কারণ সরকারি বিদ্যালয়ে আমাদের সব আছে, যে রিসোর্স আছে, যে শিক্ষক শিক্ষিকারা এখানে পাঠদান করেন, তারা কিন্তু প্রত্যেকে একটি ভীষণ কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে আসেন। তারপরে তারা এখানে পাঠদান করছেন, কোনো কিছুর অভাব নেই। সরকার থেকে যে ইনসেন্টিভ গুলো দেওয়া আছে, বিনামূল্যে জুতো, বিনামূল্যে পোশাক, ক্লাস 9 উঠলে একটা সাইকেল, উচ্চ মাধ্যমিক পাশ করে গেলে একটা মোবাইল, এবং বিভিন্ন ধরনের যে ভাতা, বিশেষ করে আমাদের যাতে তাড়াতাড়ি আর্লি ম্যারেজ যাতে আমাদের না হয় সেই জন্য কন্যাশ্রী প্রকল্প, 18 বছর পূর্ণ হলেই তাকে 30,000 টাকা এককালীন প্রদান। একটা গরিব ঘরের ক্ষেত্রে, একটা শহরের ক্ষেত্রে 30,000 টাকাটা যতটা না গুরুত্ব, তার থেকে অনেক বেশি গুরুত্ব একটি গ্রামের মানে গার্জেনের কাছে। তার যে দুটো মেয়ে পড়াশোনা করে, তাহলে এই 30,000 টাকা তাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে মেয়েদের শিক্ষাটা কিন্তু অনেক বেড়েছে। সাম্প্রতিক যদি পরিসংখ্যান দেখা যায়, যে মাধ্যমিক স্তরে মেয়েদের কিন্তু হার বেশি, ছাত্রীরা বেশি পরীক্ষা দিচ্ছে ছাত্রদের তুলনায়। এই নিয়ে একটা সার্ভে যদি হয়েছিল, তাহলে দেখা যাচ্ছে ছাত্রীরা বেশি এগিয়ে আসছে এখন শিক্ষা ক্ষেত্রে। তা আমাদের সরকার থেকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও ছাত্রের ক্ষেত্রে আমরা কিন্তু বেস করে আছি বাংলা মাধ্যম বিদ্যালয়গুলো ফার্স্ট জেনারেশন লার্নারের উপর। যার কোনো অপশন নেই, যার কোথাও যাওয়ার জায়গা নেই, সেই আমাদের বিদ্যালয়গুলোতে আসে। এবং যেই ছেলেমেয়েগুলো আসে তাদের বাবা মারা সেই অর্থে স্বাক্ষর বা নবস্বাক্ষর,
তাদের পক্ষে ছেলে মেয়েদেরকে সঠিকভাবে গাইড করা সম্ভব হয় না। তবু এই প্রতিকূলতার মধ্যেও আপনি দেখবেন, আপনাদের চ্যানেলই অনেক খবর করেছেন যে প্রতিকূলতার মধ্যে তার বাবা হয়তো শ্রমিক বা রিক্সা বোলার বা কি, সেই সব পরিবার থেকেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। কিছু কিছু শিক্ষক যথেষ্ট পরিমাণে দায়িত্ব নিয়ে পড়াচ্ছেন। আমি এই কথা কখনোই বুকে হাত দিয়ে বলবো না যে সব শিক্ষক সমানভাবে দায়িত্ব নিয়ে কাজ করেন, কিন্তু অনেকেই করেন, চেষ্টা করেন সিলেবাসটাকে শেষ করার, একটা পরিকাঠামোর মধ্যে থাকার। কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি, আমাদেরকে আরো এগোতে হবে। আর সরকার সব রকম ইকুইপমেন্টস দিচ্ছে আমাদের, তারপরেও আমাদের কাছে আসছে না, চলে যাচ্ছে একটা বেসরকারি। আরেকটা বিষয় হচ্ছে বেসরকারি স্কুলগুলোকে আটকাওয়া রোকবার মতন কোনো ক্ষমতা হচ্ছে না। আপনি যখন 10 বছর আগে যে রাস্তা দিয়ে যেতেন, সেখানে দেখবেন যে এখন 10 বছর পরে 2 বা 3টে স্কুল গজিয়ে গেছে, নতুন করে স্কুল তৈরি হচ্ছে। এবং একটা প্রচুর সংখ্যক স্কুল আছে যাদের কোনো অ্যাফিলিয়েশন বা অনুদানের কাগজপত্র কিচ্ছু নেই, শুধুমাত্র তারা 1 to 4 একটা প্রাইভেট টিউশন টাইপের পড়িয়ে যাচ্ছেন, তারা কোনো কিছু, তাদের কাগজপত্র সঠিক নেই। এই একটু জায়গাতেও সরকারকে কঠোরভাবে এটাকে দেখতে হবে। আমার যেটা মনে হয়, যারা পলিসি তৈরি করেন তারা এটা নিশ্চয়ই দেখছেন। আমার আবৃত্তির ক্ষেত্রে অনেকদিন একটু চর্চা থেকে দূরে আছি, ওই আমার স্মৃতি থেকে আমি একটু বলছি। হ্যাঁ, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা খুব মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল, যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল।